কাল আসছে 50 লাখ করোনা ভ্যাকসিন। প্রথম দফার জন্য চূড়ান্ত 24 জনের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। নিয়ম মেনে পাবেন মন্ত্রী সচিবরাও। সিটি নির্বাচনের প্রচারণায় চট্টগ্রামের পথে পথে তারকারা। পরিবেশ সন্তোষজনক হওয়ায় সেনাবাহিনী মোতায়েন হবে না, জানালেন সিইসি। পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সুবিধা দিয়ে সংসদে বিল পাস। বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। ফেব্রুয়ারিতেই ক্লাস শুরুর আশা শিক্ষামন্ত্রীর। পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল নন্দী ও এমডি রাশেদুল গ্রেফতার। পিকে হালদারের অর্থ লোপাটে সহযোগিতার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। কাল ঢাকায় আসছে অক্সফোর্ডের টিকার প্রথম চালান। আগামী 27 জানুয়ারি প্রথমবারের মতো সেটি প্রয়োগ করা হবে মানবদেহে। প্রথম দফায় যে 24 জনকে বাছাই করা হয়েছে তাদের অধিকাংশই স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগ্রহী ভিআইপিদের টিকা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, করোনার টিকার জন্য করা রেজিস্ট্রেশন অ্যাপ কাল হস্তান্তর করবে আইসিটি মন্ত্রণালয়। মহামারী করোনা থেকে মুক্তির উপায় টিকা। সেই টিকা পেতে বিশ্বের প্রভাবশালী দেশগুলো নেমেছে প্রতিযোগিতায়। সেই দৌড়ে সামিল বাংলাদেশের জন্য সুখবর হলো, বিশ্বের অন্য অনেক দেশ এখনো নিশ্চিত না হলেও এবার টিকা আসছে বাংলাদেশে। এর আগে 20 লাখ ডোজ টিকা ঢাকায় আসলেও সেটি ছিল বাংলাদেশকে দেয়া ভারত সরকারের উপহার। এবার আসছে চুক্তিমতো ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ডোজের প্রথম চালান। প্রতিবারে 50 লাখ করে 6 দফায় ঢাকায় আসবে অক্সফোর্ডের এই টিকা। 20 লক্ষ ভ্যাকসিন আমরা পেয়ে গেছি। আগামীকাল আমাদের আরও 50 লক্ষ ভ্যাকসিন আসবে আমরা আশা করছি, এবং তার জন্য আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। প্রথম দফায় স্বেচ্ছায় টিকা নিতে আগ্রহী 24 জনের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। এই অবস্থায় সাংবাদিকদের প্রশ্ন ছিল স্বাস্থ্যমন্ত্রী সচিব, তারা নিজেরা কবে টিকা নেবেন। অনেকে সিনিয়র ব্যক্তি যাদের আপনার নাম জানার চেষ্টা করছেন, শোনার চেষ্টা করছেন, তারা অনেকেই চাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি না। আমরা আগে ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকে দিব এবং যারা ভলান্টিয়ার করবে, তারপরে আমরা সকলেই নিব, আমরাও নিব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দ্বিতীয় দিনে 400 থেকে 500 জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। ঢাকার হাসপাতালগুলোর সাথে আমরা কথা বলেছি, তারা স্থানীয়ভাবে করবে। আর আমরা যদি আগামী দিন অ্যাপসটা পেয়ে যাই, তাহলে ওদের ওই নামগুলো আমরা ওই অ্যাপসের মাধ্যমে ইনক্লুড করে দেব। আর যদি কোনো কারণে ওটা পেতে বিলম্ব হয়, তাহলে আমরা আপাতত আমরা ম্যানুয়ালি এটা শুরুটা করব আর কি। যে সেটা আশা করছি আমরা কালকে অ্যাপসটা পেয়ে যাব এবং এই লিস্টটা আমরা ওই অ্যাপসের মাধ্যমেই করতে পারব। সোমবার করোনা টিকার জন্য করা রেজিস্ট্রেশন অ্যাপ আইসিটি মন্ত্রণালয় হস্তান্তর করবে বলেও জানান তিনি। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার টিকা নিতে রাজধানীর 4 হাসপাতালের 500 জনের তালিকা তৈরির কাজ চলছে। ফ্রন্টলাইনার হিসেবে প্রথম টিকা পাওয়াতে নিজেদের ভাগ্যবান মানছেন স্বাস্থ্যকর্মীরা। নিজেদের নাম নিবন্ধনে ব্যস্ত সবাই। তারা বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পেলে গতি বাড়বে করোনা মোকাবিলায়। করোনার শুরুতে যখন চারিদিকে হাহাকার আর আতঙ্ক, একে একে বেরিয়ে আসতে থাকে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম আর দুর্নীতির চিত্র, ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে বুক চিতিয়ে অদেখা এই শত্রুর বিরুদ্ধে লড়াই করে গেছেন একদল স্বাস্থ্যকর্মী। হাসপাতালের কান্না আর হাহাকার যেমন ছিল, তারই মধ্যে তারাই হাজারো রোগীর করোনা মুক্তর সনদ ছিনিয়ে এনেছে নিজের জীবন বাজি রেখে। লড়াইয়ের সামনের যোদ্ধারাই এবার পাচ্ছে করোনা মোকাবিলার প্রথম হাতিয়ার, তাই টিকা নিয়ে তাদের উচ্ছ্বাসটা একটু বেশি। প্রথম যখন করোনা আসলো তখন তো রাস্তাঘাটে কোনো কিছু ছিল না, যানবাহন ছিল না, সেক্ষেত্রে আমাদের আসতে খুবই প্রবলেম হতো। রুগীর কাছে গেলেই আমাদের আবার কোভিড আক্রান্ত হব, ওইটা আমরা একটু ইয়েতে ছিলাম, কনফিউশনে ছিলাম যে আমরা যদি আক্রান্ত হই, ভয়ে ছিল। আমরা ভ্যাকসিনের ব্যাপারে অলরেডি প্রিপারেশন চলতেছে, আমাদের প্রসেসিং চলতেছে, ম্যাক্সিমামে আমাদের এগ্রি যায় ভ্যাকসিন দেওয়ার জন্য। বলছিলেন ভয়কে জয় করে এতদিন চলছেন তারা, এবার টিকা তাদের এই যুদ্ধে অনেকটাই নিশ্চিন্তে রাখবে। আর টিকা নিয়ে দুশ্চিন্তার কারণও দেখছেন না
চিকিৎসকরা। এখন আমরা অবশ্যই নিজেদেরকে ভাগ্যবান মনে করছি যে আমরা যেহেতু প্রথম এই যুদ্ধটা করেছি এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকেই সিলেক্ট করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের কিন্তু যেটা মানে সেকেন্ড যে ভ্যাকসিন 15 দিন পরে যেটা দেওয়া হবে ফার্স্ট ডোজের পরে দেওয়ার পরে কিন্তু উইদিন 1 মান্থের ভিতরে কিন্তু ইমিউনিটি তৈরি হয়ে যাবে। যখন ইমিউনিটি তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমি অনেক সেফলি আমি আমার চিকিৎসা সেবার কার্যক্রম কিন্তু পরিচালনা করতে পারবো। সারা দেশে শুরুর আগে প্রাথমিকভাবে প্রথম দিন বিভিন্ন শ্রেণীর 24 জন ও পরের দিন ঢাকার 5টি হাসপাতালে আরও 4 থেকে 500 স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। রাতারাতি হতে হচ্ছে সকল জনগোষ্ঠীকে করোনার টিকার আওতায় আনা সম্ভব হবে না, তবে ফ্রন্টলাইনারদের এর প্রক্রিয়ার মধ্যে যুক্ত করার মাধ্যমে তাদের মধ্যে যে আত্মবিশ্বাস যোগান দিচ্ছে সেটি এই পুরো করোনা পরিস্থিতি মোকাবেলায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডানা মেলে আকাশে পাখিদের ওড়াউড়ি, কখনো বা নদীর স্বচ্ছ পানিতে জলকেলি, রাঙা ময়ূরী আর বালিহাঁসের দিনভর খুনসুটি। নওগাঁর আত্রাই নদীর তীরে পাখি মেলা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বাধা দূর করতে সংসদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল 2021 পাস হয়েছে। এর ফলে দেশের 11টি শিক্ষা বোর্ডের 13 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা ছাড়াই উচ্চতর শিক্ষায় অংশ নিতে পারবেন। তবে পরীক্ষা ছাড়া ফল প্রকাশ নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দ্রুত ফল প্রকাশ করার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ফেব্রুয়ারিতেই শুরু হবে ক্লাস। করোনা মহামারী থাবায় গত 17 মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মাসের পর মাস অপেক্ষা করেও পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সরকার নেয় অটো পাসের সিদ্ধান্ত। প্রাথমিক ও জুনিয়র শিক্ষা সমাপনী পরীক্ষা না নিয়েই অটো পাস পায় শিক্ষার্থীরা। পূর্ববর্তী সমাপনীর ফলাফল গড় করে ঘোষণা হয় এসএসসির ফলও। শিক্ষা মন্ত্রণালয় বিপাকে পড়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময়। 1961 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিলে পরীক্ষা না নিয়ে ফলাফল ঘোষণার বিধান না থাকায় সংশোধনী আনতে হয় বিলে। মন্ত্রিসভা সংসদীয় স্থায়ী কমিটি হয়ে দ্রুততার সঙ্গে রোববার সংসদ অধিবেশনে ওঠে বিলটি। আমাদের শিক্ষার্থীদের বিলের আলোচনায় সংসদ সদস্যরা পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। অটো পাসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা ভালো ছাত্রছাত্রী, যারা মেধাবী ছাত্রছাত্রী। 12 বছর যারা পড়াশোনা করেছে তারা যদি একটা পরীক্ষা না দেয়, এটা যে মেধার একদম সাংঘাতিক হবে, নিম্নে নেমে যাবে, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে পরীক্ষা নেওয়া অসম্ভব ছিল। এখন অনেক কিছু বলা যায় যে তখন আমরা পরীক্ষা নিতে পারতাম। একবার নিজেরা ভেবে দেখুন কি অবস্থা ছিল। এই পরীক্ষা নিতে গিয়ে যদি আমরা এই সংক্রমণ সারা দেশে ছড়িয়ে দিতাম, সেটি কি কোনো দায়িত্বশীলতার পরিচায়ক হতো? স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ হলো। কণ্ঠভোটে বিল পাশের পর 11টি শিক্ষা বোর্ডে 13,65,789 জন শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে অংশ নিতে তাদের জেএসসি জেডএসসির ফলাফলকে 25 এবং এসএসসির ফলাফলকে 75% বিবেচনায় আনা হবে। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এত হার্ডওয়ার্ক করেও যদি এটা অটো পাস দেওয়া হয়, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। পড়ার প্রতি আগ্রহটাই তো কমে যাবে আস্তে আস্তে, এজন্য অটো পাস না করাটাই ভালো। এই অটো পাসটা যদি হয় মানে বাচ্চারা তার সামনের ভবিষ্যতে আগাবে। এদিকে শিক্ষাবিদরা এই সিদ্ধান্তের সুদূর প্রসারী নেতিবাচক দিক তুলে ধরে দ্রুত ফল প্রকাশের আহ্বান জানান। সংক্ষিপ্ত কোর্সে পরীক্ষা নিয়েও কিন্তু আমরা তাদেরকে রেজাল্ট দিতে পারতাম। তার ফলে যেটা হতো যে হয়তো তাদের এই অটো পাসের যে বিড়ম্বনা, সেটা সারা জীবন বয়ে বেড়াতে হতো না। গত বছরের 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে এসে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো নগরী। স্লোগানে স্লোগানে মুখর নগরীর অলিগলি। জনমত পক্ষে আনতে আওয়ামী লীগের প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রজগতের নায়ক নায়িকারাও। এদিকে নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
গাড়িতে বসে চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, তানভিন সুইটি, নায়ক রিয়াজরা ভোট চাইছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে। প্রেস ক্লাব থেকে শুরু করে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা। তাদের সঙ্গে ছিলেন নৌকার প্রার্থী। চট্টগ্রাম আমাদের অনেক পছন্দের একটি শহর, আমাদেরকে সবাই শিল্পী হিসেবে ভালোবাসেন, ঠিক আশাবাদী। আমাদের এখানে রেজাউল করিম ভাই, উনি মেয়র পদপ্রাপ্ত, তিনি এই দেশের সার্বভৌম একটি রাষ্ট্র গঠনে সহায়তা করেছেন তিনি মুক্তিযোদ্ধা। চট্টগ্রামবাসী 27 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দেবেন। রেজাউল করিম ভাইয়ের হাত ধরে চিটাগাংকে আরো সমৃদ্ধ করবে। পরিকল্পিত নগরী গড়ে তোলার জন্য যেটা বাস্তবসম্মত হবে সেইভাবে আমি চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। এদিকে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না। একই সাথে বিএনপির করা অভিযোগের জবাব দেন তিনি। বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আমাদের নেই এবং তার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। ইভিএম যেখানে নির্বাচন হবে সেখানে পুলিশ থাকবে, পুলিশ সদস্য থাকবে, সশস্ত্র পুলিশ পাহাড়ে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী তারা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিষ্প্রয়োজনীয় হয়রানি করে। যাদের বিরুদ্ধে ফৌজদারি কেস আছে অথবা তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট আছে অবশ্যই তাদেরকে বা পুলিশ তো তাদের গ্রেফতার করার জন্য চেষ্টা করতে পারে। সকাল থেকে অলি গলি চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। শেষ মুহূর্তে এসে এক বিন্দু ছাড় দিতে রাজি নয় কোনো পক্ষ। সময় সংবাদ, চট্টগ্রাম। আওয়ামী লীগের ঘোষিত কোনো কমিটির বিষয়ে কারো অভিযোগ থাকলে গঠনতন্ত্র অনুযায়ী আপত্তি তোলার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। যে জেলা কমিটি এখনও দেয়া হয়নি যথাযথ প্রক্রিয়া শেষে সেগুলোর অনুমোদন দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। গণতন্ত্র চর্চা জননেত্রী শেখ হাসিনা অনন্য নজির স্থাপন করেছেন। তিনি দলের শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। আমরা আগেও বলেছি, ঘোষিত কোনো কমিটির বিষয়ে কারো অভিযোগ থাকলে দলে গঠনতন্ত্র অনুযায়ী দলের সভাপতির কার্যালয়, নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে যারা বিদ্রোহ করছেন তারা ভবিষ্যতে মনোনয়ন বঞ্চিত হওয়ার পাশাপাশি দলের সম্মানজনক কোনো পদও তারা পাবেন না। সময় সংবাদে আরও থাকছে। ভূমিদস্যুদের দখলে যাচ্ছে কৃষি জমি, পেশা বদলাতে বাধ্য হচ্ছেন কৃষক। জমি কিনে টাকা পরিশোধ না করার অভিযোগ আবাসিক কোম্পানির বিরুদ্ধে, নিশ্চুপ মন্ত্রণালয়। পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনায় পিপলস লিজিং এর চেয়ারম্যান ও এমডিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি যাচ্ছি তার কাছে। সেলিয়া। স্বপ্না, আপনি জানেন এরই মধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে উজ্জ্বল কুমার নন্দী, যিনি বর্তমান চেয়ারম্যান পিপল লিজিংয়ের, এবং সাবেক যে এমডি তিনি হচ্ছেন রাশিদুল হক, এবং এই দুইজনকে কিন্তু পিকে হালদারের যে অর্থ লোপাটের ঘটনাটি আসলে ঘটেছে, সম্পূর্ণ ঘটনার মধ্যে আসলে এই দুইজনকে প্রধান সহযোগী কিন্তু বলা হচ্ছে বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি। এবং এখানে যে বিষয়টি আসলে জানাতে হয় সেটি বিশেষ করে রাশিদুলকে কিন্তু পিকে হালদারের ডান হাত বলা হয়। এর অন্যতম একটি কারণ, আপনারা তদন্তে দেখা গেছে 2010 সালে পিকে হালদার যখন রিলায়েন্স ফাইন্যান্সে ছিলেন তখন রাশেদুলকে আসলে ডিএমডি করা হয়, এবং সেই ডিএমডি হওয়ার পর যখন তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে, পরিচালক হিসেবে চলে যান, তখন রাশেদুলকে আসলে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি হিসেবে 2015 সালে কিন্তু তিনি যোগদান করেন। এবং যোগদান করার পরপরই কিন্তু বিভিন্ন কোম্পানির নামে, ভুয়া কোম্পানির নামে 2500 কোটি টাকা কিন্তু তিনি ছাড় দেন। এবং সেক্ষেত্রে কিন্তু যে কোম্পানিগুলো, সে কোম্পানিগুলো ভুয়া বা তারা আসলে অর্থ ফেরত দিতে পারবে কিনা সেগুলো কিন্তু আসলে কোনোভাবেই বিবেচনা করা হয়নি। অন্যদিকে যদি আপনারা একটি বিষয়ে, যেহেতু আপনারা জানেন এদিকে উজ্জ্বল কুমার নন্দীকে গ্রেফতার করা হয়েছে, সেখানেও কিন্তু একটি বিষয় তার বিরুদ্ধে বলা হয়েছে, তিনি আর্থিক প্রতিষ্ঠান
IFDS এর কোম্পানির সচিব ছিলেন এবং 2013 সালের অক্টোবরে তিনি FAS ফাইন্যান্স পরিচালক হিসেবে পিকে হালদারের সাথেই ছিলেন এবং তারপরে কিন্তু আনান কেমিক্যাল এবং পিপলস লিজিং এর চেয়ারম্যান করা হয় এবং তিনি কিন্তু বিশেষ করে পিকে হালদারের যে পরিবার রয়েছে স্বজনদের নামে যে কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে নর্দার্ন জুট, রহমান কেমিক্যাল এবং ক্লিউ ইস্টার্ন ফুডের চেয়ারম্যান পদে কিন্তু পিকে হালদার তাকে নিয়োগ দেন এবং এই কোম্পানিগুলো আসলে সবগুলোই পিকে হালদার নিজে পরিচালনা করতেন, বিশেষ করে তার সহযোগী এবং পরিজনের নামে যে কোম্পানিগুলো করা হয়েছে এবং এই কোম্পানিগুলোর নামেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি বিভিন্ন লিজিং থেকে কিন্তু অর্থ নিয়ে লোপাট করা হয়েছে এবং আপনারা জানেন যে আজ যে তদন্ত কর্মকর্তা যিনি দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান, তিনি কিন্তু বিশেষ করে এই বাংলাদেশের মধ্যে যে অর্থ লোপাটের ঘটনাটি ঘটছে তিনি কিন্তু সেই বিষয়গুলোকে তদন্ত করছেন এবং সেখানে কিন্তু এই দুইজনের ব্যাপারে কিন্তু বিভিন্ন প্রতিবেদনেই কিন্তু জানানো হচ্ছে এবং এ যাবৎকালে যে প্রতিবেদনগুলো করা হয়েছে সেখানেও কিন্তু বলা হচ্ছে এই দুজন কিন্তু আসলে ডান হাত এবং পিপল লিজিং থেকে আপনারা জানেন যে 2000 কোটি টাকা এবং অন্যদিকে কিন্তু ইন্টারন্যাশনাল লিজিং থেকে 2500 কোটি টাকা কিন্তু লোপাট করেছেন পিকে হালদার এবং সব কিছুর পেছনেই আসলে শেষ পর্যন্ত পিকে হালদার ছিলেন বলে জানা যায় এবং সেখানে আসলে এই দুইজনকে প্রধান সহযোগী হিসেবেই কিন্তু আজ গ্রেফতার করা হয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ স্বপ্না। ভারতের ভ্যাকসিন উপহার বন্ধুত্বের অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ এবং ভারত যেভাবে একসঙ্গে কাজ করেছে ভবিষ্যতেও এই সুসম্পর্ক বজায় থাকবে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে কথা বলেন তারা। Cooperating in the fight against coronavirus is just one example, but there is so much more we can do together to realize the vision of Bangladesh and India as progressive, prosperous countries living side by side, but in peace, in harmony, and with the greatest possible ease of cooperation. বলা হয়েছিল বাংলাদেশ সঠিক সময়ে করোনা ভ্যাকসিন পাবে না, সেই ভুল সংবাদকে মিথ্যা প্রমাণিত করে ভারতের পক্ষ থেকে সঠিক সময়েই অর্থাৎ জানুয়ারি মাসে আমরা বলেছিলাম আমরা করোনা ভ্যাকসিন জানুয়ারি মাসে পাবো, সেই জানুয়ারির মাঝামাঝিতে আমাদের দেশে ভারত থেকে করোনা ভ্যাকসিন এসছে। এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই। ভারতের দেয়া করোনার টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি সহ সমমনা রাজনৈতিক জোটের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা বলেন, এই টিকার উপর সাধারণ মানুষের কোনো আস্থা নেই। একই সঙ্গে বেসরকারিভাবে এই টিকা আমদানির বিরোধিতা করেন সরকার বিরোধী দল ও মতের নেতারা। সরকার পতনের ডাক দিয়ে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে রোববার সকালে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে রাজনৈতিক সংগঠন নাগরিক ঐক্য। এই ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ সরকার বিরোধী দল ও মতের নেতারা। অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিল ভারতের দেয়া করোনার টিকা। বেসরকারিভাবে টিকা আমদানির সিদ্ধান্তের সমালোচনা করেন ডক্টর জাফরুল্লাহ। বেসরকারি খাতে টিকা আমদানি এখন অত্যন্ত ভুল কাজ করছে, সরকার অত্যন্ত ভুল কাজ করছে। এতে কি হবে? 1 নম্বর সরকারি টিকা চুরি হবে, এই টাকায় তারা বিক্রি করবে। দ্বিতীয়ত এটা যে কেরানীগঞ্জের যে পানি ভরে দেবে না অথবা মুরগির টিকা দেবে না তার কোনো গ্যারান্টি আপনাদের নাই। ভারতের দেয়া টিকার উপর অনাস্থা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আস্থা ফিরিয়ে বিনামূল্যে এই টিকা দেওয়ার আহ্বান জানান তিনি। এই ভ্যাকসিন নিয়ে মানুষের যথেষ্ট রকমের সন্দেহ আছে এবং সেটা ওই যে আপনার গিফট হিসাবে এসছে, উপহার হিসেবে এসছে, সেগুলো নিয়ে মানুষ অনেক কথা বলছে যে টিকা অবশ্যই এই দেশে মানুষ নেবে, কিন্তু সেই টিকায় আস্থা আনতে হবে, একই সঙ্গে সেটাকে বিনামূল্যে মানুষের কাছে দিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমেই সরকার পতনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ছিল পরিত্যক্ত জায়গা, করোনাকালে সেখানেই এখন দেশের সবচেয়ে বড় পাইকারি মাস্ক বাজার। পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের নিচের এই বাজারে মাত্র 70 পয়সায় মিলছে সার্জিক্যাল মাস্ক। 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে KN95 মাস্ক। মান নিয়ে প্রশ্ন থাকলেও বিক্রেতারা জানান, এসব মাস্কই মোড়কজাত হয়ে বিক্রি হচ্ছে দেশের নামি দামি বিপণী বিতান এবং শোরুমগুলোতে। শুভ খানের রিপোর্ট।
দেশে করোনা শনাক্তের পর হঠাৎ করেই দেখা দেয় মাস্কের কৃত্রিম সংকট। প্রতিটি সার্জিক্যাল মাস্ক 15 থেকে 20 টাকা, KN95 250 থেকে 300 টাকা, আর N95 মাস্কের দাম ছাড়াই 1000 টাকা। এ অবস্থায় মাস্ক সহ করোনা উপকরণ উৎপাদনে এগিয়ে আসে দেশীয় প্রতিষ্ঠানগুলো। আস্তে আস্তে ফার্মেসির দোকান ছাড়িয়ে বাবুবাজার ব্রিজের নিচে করোনা উপকরণ নিয়ে জড়ো হতে থাকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ক্ষুদ্র পুঁজিগুলো এক হয়ে গেল কয়েক মাসে বড়সড় বাজারে রূপ নিয়েছে। প্রতিদিন সকাল 6টা থেকে দেশের নানা প্রান্ত থেকে আসা ক্রেতাদের আনাগোনা আর বিক্রেতাদের হাক ডাকে সরগরম হয়ে ওঠে বুড়িগঙ্গা পাড়ের এই বাজারটি। বর্তমানে প্রতিটি সার্জিক্যাল মাস্ক 70 পয়সা, KN95 বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। বাচ্চাদের কিডস মাস্ক বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়। মান দিয়ে প্রশ্ন থাকলেও স্বল্প দামের এই মাস্ক বেচেই পেট চলছে সৌদি ফেরত শাহজালালের। আসার পর আমার ভিসাটা প্রবলেম হওয়ার কারণে আপাতত যেতে পারতেছি না, এটা দেখে ফ্লাইং বিজনেসটা করতেছি। শুধু তাই নয়, এসব মাস্ক যাচ্ছে নামি দামি শোরুম কিংবা বিপণী বিতানে। আমি আসছি ময়মনসিংহ থেকে, সার্জিক্যাল নিয়েছি আপনার 800 থেকে 1000 টাকা 1000। সারা কুমিল্লাতে আমরা মোটামুটি এখান থেকে নিয়ে শোরুমগুলোতে প্রোভাইড করি। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন প্রায় 20 থেকে 25 লাখ টাকার মাস্ক বিক্রি হচ্ছে এই বাজারে। শোরুমের যারা বিক্রি করে তারা তো আমাদের কাছ থেকে নেয়, মোটামুটি ম্যাক্সিমাম মানে আমাদের কাছ থেকেই যায়। বাজার যদি ভালো যায় সেদিন আছে 40,000, 50,000 এরকম। আর যেদিন আগে তো আমরা বিক্রি করতাম অনেক এমন দিন গেছে 2 লাখ বিক্রি করছি। বর্তমানে পুরান ঢাকার বাবুবাজারের এই মাস্ক বাজারে শতাধিক ব্যবসায়ী রয়েছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আবাসন কোম্পানির আগ্রাসনে প্রতি বছর 1% হারে কমছে কৃষি জমি। এ কারণে পেশা হারাচ্ছেন হাজার হাজার কৃষক। জমি দখলের পাশাপাশি কিছু ক্ষেত্রে জমি কিনেও টাকা পরিশোধ না করার অভিযোগ উঠছে আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধে। অন্যদিকে এসব নিয়ে কোনো কথা বলতেই রাজি নন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। নদীর বুক হাতড়ে মাছ খুঁজছেন ক্ষিতীশ দাস। 50 পেরুনো এই মানুষটি সারা জীবনে ছিলেন বর্গা চাষী। তিনি যে জমিগুলো চাষ করতেন সেগুলো চলে গেছে আবাসন কোম্পানির দখলে। সেই থেকে কৃষক ক্ষিতীশ হয়ে গেছেন শীতলক্ষার জেলে। অনেক কৃষি খামারি গাছে গাছে বালু বরট করে লেছে, কি করবো, পেটের কাম তো করে খাইতে হইব। ভূমিদস্যুদের কারণে শুধু নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুসুরি গ্রামের দাসপাড়াতেই এমন পেশা হারানো মানুষ আছেন কয়েকশো। তেমনি একটি এলাকা নারায়ণগঞ্জের জাহাঙ্গীর গ্রাম। এই গ্রামের বহু মানুষের অভিযোগ তাদের বেশিরভাগ জমিতে বালু ফেলেছে ঢাকা ভিলেজ। যেটা না পেছে জোর করে বইরা খারিজ আছে, খারিজ কেটে লই গেছে। আমরা চিন্তা করি না, আমরা টাকা দিয়ে দেবো, আমরা জানগা এই কথা কয়ে আসবেন তো এই জোরে বইরা কোনো আগে না। সেসব অভিযোগ নিয়ে আমরা যাই উত্তরায় ঢাকা ভিলেজের অফিসে, কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষার পরও ভবনের ভেতরে ঢুকতেই পারেনি আমরা। যেখানে জানাইছি ওখান থেকে না করছে আমাদের। তবে কোম্পানির আইন পরামর্শক মোবাইলে এসব অভিযোগ অস্বীকার করেন। ইম্পসিবল, এই জাতীয় কোনো কিছু হয় না। ওই সময় তো মোটামুটি কিনা সবকিছু ভরাট করছে। একটা জমি কিনছে বাট আশেপাশের জমিগুলো কিনে নাই, সেই জমিগুলোতে জোরপূর্বক বালি ভরাট করে ফেলতেছে। আপনারা কি বলছেন যে এটা কেন করা হচ্ছে, বা এটা বললে এগুলো তোয়াক্কা করে না? জমি ভাড়া নিয়ে বা অন্যের জমি দখল করে গড়ে উঠছে যে আবাসন কোম্পানি, সেই কোম্পানির গ্রাহক কারা? সময় সংবাদ অনুসন্ধান করতে চায় সেই গ্রাহকরা কেমন আছেন। নাসিম সিটির লোকজন আইসা আমাদের দেখা যাচ্ছে যে এই যে তুরাক নদীর পারে এই গ্রামটায় ওনারা এই জায়গাটাকে ক্রয় করছে। 2018 সালে আমাদেরকে প্লট বুঝাই দিবে, এরপরে তো আর প্লটও নাই, টাকাও নাই। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর 1% হারে কমছে কৃষি জমি। বহু কারণের পাশাপাশি আবাসন কোম্পানিও এই জন্য দায়ী। এই বিষয়গুলোর উপরে যে নিয়ন্ত্রণ বা মনিটরিং, সরকারি যে পরিকল্পনা, এইটার একটা প্রচণ্ড রকমের ঘাটতি আছে। সেসব বিষয় জানতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে 4 দিন অপেক্ষার পর সাক্ষাতের সময় পাওয়া যায়, কিন্তু 5ম দিন 3 ঘন্টা বসিয়ে রাখার পরও তার সাক্ষাৎ পাওয়া যায়নি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই রিপোর্টের বিস্তারিত থাকছে আজ রাত 10টার সম্পাদকীয়তে। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামে কাল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের মিশনে নামবে টাইগাররা। আইসিসি সুপার লিগে পয়েন্ট শিকারে মরিয়া তামিমের দল। একাদশে পরিবর্তনের আভাস। রমজান মাস সামনে রেখে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রমজান মাসের জন্য টিসিবির পণ্য অন্য বছরের চেয়ে 3 গুণ বাড়ানো হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্যবসায়ীদের সাথে সভা শেষে তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করেই ভোজ্য তেলের দাম নির্ধারণ করা হবে।
গেল কয়েক মাস ধরে দফায় দফায় বাড়ছে ভোজ্য তেলের দাম। টিসিবির তথ্য মতে গেল বছরের 90 থেকে 92 টাকার সয়াবিন তেল এবছরের একই সময়ে দাম ঠেকেছে 120 থেকে 25 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বরাবর বলছিলেন আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে দাম, তার প্রভাব পড়েছে দেশের বাজারে। তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। দাম নিয়ে বিশ্লেষণ করতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্য মন্ত্রী ও সচিব। সভা শেষে মন্ত্রী জানান আন্তর্জাতিক পর্যায়ে 75% পর্যন্ত দাম বেড়েছে। সবকিছু বিবেচনা করে তেলের দাম নির্ধারণে একটি কমিটি কাজ করছে। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বন্ধ করে তেলের মান ঠিক রাখতে বোতলজাত তেল উৎসাহিত করা হবে বলে জানান তিনি। মোট কথা হলো ব্যবসায়ীরা লজিক্যাল হতে হবে, মাঝখানে ফরিয়া দালালদের প্রভাব কমাতে হবে। আমরা বিয়ার করব দাম বাড়াটা, কিন্তু সেটাও কিন্তু ফরিয়া দালালদের মাঝখানে মধ্যস্বত্বভোগীদের এক্সট্রা প্রফিট দিয়ে নয়। এদিকে রোজা সামনে রেখে পণ্যের বাজারে নজরদারি বাড়ানো হবে বলে জানান মন্ত্রী। রমজান মাস সামনে রেখে মানুষের জন্য কষ্ট না হয়, টিসিবির মাধ্যমে যেন এবং বড় ব্যবসায়ীদের সাথে কথা বলে যেন সেই সময়টা মানুষ যেন সাশ্রয়ী দামে পায়, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ভোগ্য পণ্যের যেন কোনো সংকট না হয় তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা জানান ব্যবসায়ীরা। সবাই মোটামুটি রমজানের জন্য প্রিপারেশন নিয়েছি আমাদের সব কোম্পানির পক্ষ থেকে। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এই রমজানেও আমাদের সরবরাহ আপনার স্মুথ থাকবে। গেল জুলাই মাসে ভোজ্য তেলের আন্তর্জাতিক দাম $750 থেকে বেড়ে চলতি বছরের জানুয়ারিতে $1150 পর্যন্ত পৌঁছেছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ উইন্ডিজ সিরিজের খবর। আরও একটা বাংলা ওয়াশের দ্বারপ্রান্তে টিম টাইগার্স। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কাল ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে 3 বছর পর আবারও ওয়ানডে ক্রিকেট ফিরছে চট্টগ্রামে। আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় দলে একাধিক পরিবর্তনের আভাস দিলেও জয় ভিন্ন অন্য কিছুই ভাবছেন না অধিনায়ক তামিম ইকবাল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 11:30টায়। তাসকিন নাকি তাইজুল, দুজনেই নাকি একজন উইন্ডিজের বিপক্ষে কে ফিরছেন শেষ ওয়ানডে স্কোয়াডে, এই প্রশ্নটাই এখন বড় প্রশ্ন। পূর্ব শিডিউল অনুসারে টাইগারদের অনুশীলন ছিল সকাল 10টায়, তবে এদিন কুয়াশার চাদর ভেদ করার আগেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটপ্যাট নিয়ে হাজির টিম বাংলাদেশ। অনুশীলন চলল টানা ঘন্টা 3 বেশি। শেখ মেহেদিও যেখানে শান দিয়েছেন নিজেকে। প্রথম 2 ওয়ানডেতে জয় এসেছে হেসে খেলেই, তাই বলে স্বস্তিতে থাকার জো নেই। কর্ণফুলী পাড়ের ওই রহস্যময় উইকেট যেন এর বড় কারণ। তার উপর প্রতিটি ম্যাচই ওয়ানডে সুপার লিগের অধীনে হওয়ায় থাকছে পয়েন্ট বাড়ানোর সুযোগ। অধিনায়কও উন্নতি চান 3 বিভাগেই। We can improve in all 3 departments. We have won the series, but there's another 10 points up for grab. We know that probably West Indies didn't have a great the first 2 games, but they're a dangerous side. They can come back anytime. কথা বললেন দলের পরিবর্তন নিয়েও, যারা সুযোগের অপেক্ষায় তাদের দিলেন ইতিবাচক বার্তা। You have to make sure that you tick all the boxes when you are playing international games. I think there's a lot of hungerness in the dressing room. People wants to go there in the field and do well. টাইগার শিবিরের ঠিক যেন বিপরীত চিত্র ক্যারিবিয়ানদের। 2 ম্যাচেই দলকে ডুবিয়েছেন ব্যাটসম্যানরা। সাকিব, মিরাজ, মুস্তাফিজের আগুন ঝরা গোলার কোনো জবাবই ছিল না কারোই। তাই তো এদিন ব্যাটসম্যানদের নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেছেন কোচ ফিল সিমন্স, সঙ্গে গুরুত্ব দিয়েছেন ফিটনেসেও। আর এ ম্যাচেও একাধিক পরিবর্তনের আভাস মিলছে উইন্ডিজ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। মাহবুব রিমন, সময় সংবাদ। ডানা মেলে আকাশে পাখিদের ওড়াউড়ি, আবার কখনো বা নদীর স্বচ্ছ পানিতে জলকেলি। রাঙা ময়ূরী আর বালিহাঁসের দিনভর খুনসুটির দৃশ্য চোখে পড়বে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীতে। পরিযায়ী পাখির কলতানে এক নান্দনিক পরিবেশ। দূর দূরান্তের দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে সচেতনতামূলক পাখি মেলার। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। ডানা মেলে আকাশে উড়াউড়ি, শীতের হিমেল হাওয়ায় হাজার মাইল দূর থেকে উড়ে আসা হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর এখন মহাদেবপুরের আত্রাই নদী। পরিযায়ী এসব পাখি রক্ষায় রোববার আয়োজন করা হয় সচেতনমূলক কর্মসূচি মেলা। এসব পরিযায়ী পাখি নদীর স্বচ্ছ জলরাশির সাথে মিতালি করে দিনভর খুনসুটিতে মেতে থাকছে। পানকৌড়ি, বালিহাঁস, রাঙাময়ূরী, ছোট সরালি নামক পরিযায়ী পাখি বেশি দেখা মিলছে নদীতে। আর পাখির জলকেলি ডানা ঝাপটানোর মনোরম দৃশ্য দেখতে আসছেন অনেকেই। শীতকালে তো এগুলো বেশি দেখা যায়, এদের কিচিরমিচিরগুলো খুব সুন্দর লাগে। প্রতিদিন যাওয়া আসার সময় এই পাখির কোলাহলে আমাদের প্রাণ মুগ্ধ করে।
অতিথি পাখিদের নিরাপদে বিচরণের জন্য নদীতে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ, আর এসব পাখি রক্ষায় কাজ করছে একদল স্বেচ্ছাসেবী তরুণ। মহাদেবপুর উপজেলাতে যেসব জায়গায় পাখি রয়েছে, আমরা যারা সমাজসেবী রয়েছি সকল ঐক্যবদ্ধভাবে আমরা পাখিগুলোকে যাতে সংরক্ষণ করার চেষ্টা করতেছি। জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করা, এটা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে এটা উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। পাখির অবাধ বিচরণ নিশ্চিতে পাখি মেলা সহ সচেতনতা বাড়াতে কাজ করছে বন্যপ্রাণী অধিদপ্তর। যে সমস্ত কমিউনিটি আছে তারা এই বিষয়ে সচেতন হয়, তারা পাখি সংরক্ষণে এগিয়ে আসে, পাখির প্রতি যেন তারা মমত্ববোধ প্রদর্শন করে। পাখি প্রাকৃতিক সম্পদ, এটা রক্ষা করবার সকলের দায়িত্ব। চলতি শীত মৌসুমে অন্তত 10 প্রজাতির কয়েক লাখ পরিযায়ী পাখি এসেছে আত্রাই নদীতে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল আসছে 50 লাখ করোনা ভ্যাকসিন। প্রথম দফার জন্য চূড়ান্ত 24 জনের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। নিয়ম মেনে পাবেন মন্ত্রী সচিবরাও। সিটি নির্বাচনের প্রচারণায় চট্টগ্রামের পথে পথে তারকারা। পরিবেশ সন্তোষজনক হওয়ায় সেনাবাহিনী মোতায়েন হবে না, জানালেন সিইসি। এবং পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সুবিধা দিয়ে সংসদে বিল পাস। বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। ফেব্রুয়ারিতেই ক্লাস শুরুর আশা শিক্ষামন্ত্রীর। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়ের।